নমস্কার বন্ধুরা, বাংলা গল্পের সোনাঝুরিতে সকলকে স্বাগত। এ হচ্ছে ভিন্ন স্বাদের গল্প শোনার আসল মজা। প্রিয় বন্ধুরা, আজ আমরা শুনব প্রমথ চৌধুরীর একটি সুন্দর গল্প। আজকের গল্প সরু মোটা। আমি যখন আমার আত্মীয় শ্রীকণ্ঠবাবুর পুত্র নীলকণ্ঠের ফকিরহাট কাচারির আদায়কারী ছিলাম, তখন একদিন শুনলুম যে নীলকণ্ঠবাবুর দুজন বন্ধু পাড়াগাঁ দেখতে এসছেন। আমরা যেমন কলকাতায় যাই চিড়িয়াখানা দেখতে, তারাও তেমনি কলকাতা থেকে মফস্বল নামক চিড়িয়াখানা দেখতে আসছেন। আমাদের কাছারিতে দিন কতক থাকবেন। নীলকণ্ঠবাবুর কলকাতার বন্ধুরা স্টেশন থেকে 3 মাইল পথ এলেন একজন গরুর গাড়িতে, আরেকজন রাম ছাগলের টানা ছেলেদের ঠেলা গাড়িতে। এর কারণ, এক বন্ধু ছিলেন রোগা, দ্বিতীয় বন্ধু নবীনমোহন ছিলেন মোটা। এতই মোটা যে তাকে চর্বির গোলা বলা হতো। তিনি সুন্দর কি অসুন্দর তা বলতে পারি না, কারণ তার নাক চোখ সব মাংস আর চর্বিতে ডুবে গেছে। শুনলুম তারা নাকি খুব কম খান। ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে খান কতক বাসি লুচি আর কাঁচা ছোলা, কাঁচা মুগের ডাল। দুপুরবেলা ভাত খেতেন না, খেতেন চালের পায়েস আর তার সঙ্গে পান্তুয়া। বিকেলে 1 বাটি ক্ষীর, তার সঙ্গে আম কাঁঠাল প্রভৃতি। রাতে খেতেন পরোটা, মাছের কোপ্তা, মাংসের কাবাব, তারপর 1 বাটি ক্ষীর। নবীনমোহন লোকটি অতিশয় নির্বিবাদী। যা দেখতেন তাতেই আশ্চর্য হয়ে যেতেন। যথা খড়ের চাল, দরমার বেড়া আর আমাদের মতো জানোয়ারদের আচার ব্যবহার। তার ছোট ছোট চোখে যা পড়ত তাই নাকি অতি নূতন আর অতি সুন্দর। এদিকে ধনপতিবাবু অর্থাৎ রোগা লোকটি ছিলেন সব বিষয়ে উদাসীন। এমনকি তার কোনো কথায় কিংবা ব্যবহারে টাকার গরিমার পরিচয় পর্যন্ত কোনোদিন পাওয়া যায়নি। আমাদের তিনি জানোয়ার হিসাবে দেখতেন না, দেখতেন শুধু অসভ্য মানুষ হিসাবে। ধনপতিবাবু সভ্যতার নানা রকম মাল মশলার অভাবে সর্বদাই অত্যন্ত অসুবিধা বোধ করতেন। তিনি ঘড়ি ঘড়ি সিগারেট খেতেন, অথচ সিগারেট ধরাবার জন্য দেশলাই তার সঙ্গে থাকতো না। ফকিরহাটের কাছারিতে দেশলাই পাবেন এই ভরসায়, কিন্তু আমাদের কাছারিতে দেশলাই ছিল না। আমরা তামাক খেতুম আর কলকের টিকে ধরাতাম চকমাটি ঠুকে। এ কথা আমাদের মুখে শুনে ধনপতিবাবু তার বন্ধুকে বললেন। তিনি তা শুনে মহা উল্লসিত হয়ে ওঠেন এবং বন্ধুদের বলেন, তুমি চমকি ঠুকে সিগারেট ধরাও না কেন? তিনি উত্তর করেন, আমি চমকি ঠুকতে পারি নে যে, তার অগ্নিস্ফুলঙ্গ সিগারেটের মুখেও ফেলতেও পারি নে। তাতে নবীনমোহন বলেন, তুমি তো হাতের কাজ কিছুই করতে পারো না, তোমাদের কাজ করে দিব। আমার ডাক পড়ল এবং ধনপতির বাবুর আদেশে আমি তাদের সম্মুখেই চকমকি কী করে ঠুকতে হয় এবং পাথর থেকে আগুন বার করতে হয় তা দেখিয়ে দিলুম। এক নজরেই নবীনমোহন এ বিদ্যা শিখে নিলেন এবং আমাকে বললেন, পাথর আর লোহা আমার কাছে রেখে যান, আমি যা করার করব। খানিকক্ষণ পরে আমি পাশের ঘর থেকে টুংটুং শব্দ শুনলুম। তারপরেই ধনপতিবাবু চিৎকার করে উঠলেন, কে আছো? নবীনবাবুকে এসে রক্ষা করো, সে পড়ে গেছে। আমি তাদের শোবার ঘরে ছুটে গিয়ে দেখি নবীনমোহন কাঠের চৌকিতে বসে আছেন। নবীনমোহন তার স্থূল দেহ নিয়ে ভয়ে আড়ষ্ট হয়ে গেলেন এবং সেখান থেকে নড়তেও পারল না। এরপর ধনপতিবাবু তার বন্ধুকে কড়া হুকুম দিয়ে বললেন, আমরা এখানে হাওয়া খেতে এসেছি,
এই রকম অসুবিধে ভোগ করতে নয়। নবীনমোহনের শখ হলো একদিন ডিঙি চড়ে জলবিহার করবেন। ধনপতিবাবু তার বন্ধুর সকল শখ মেটাতে দিবারাত্র প্রস্তুত ছিলেন। তাই ঠিক হলো নবীনমোহনকে একদিন ডিঙিয়ে চড়িয়ে বিলের ভেতরে এক চক্র ঘুরিয়ে আনা হবে। আমি একটি খুব ভালো আর টঙ্ক ডিঙি দেখে সেই ডিঙিতে নবীনমোহনকে নিয়ে যাওয়ার বন্দোবস্ত করলুম। তিনি এক পা লাফিয়ে ডিঙির মাঝখানে গিয়ে বসলেন। অমনি তার গুরু ভারে ডিঙির মাঝখানটা ফেঁসে গেল, আর তিনি একটা কুণ্ডলী আকার ধারণ করলেন। পা দুটো উঁচু হয়ে উঠল, মাথাও তাই। নিজেরও বেরিয়ে আসবার শক্তি নেই। তখন করাত দিয়ে আর কুড়োল দিয়ে ডিঙিটাকে দুখণ্ড করা হলো, আর মোহিনীমোহনের কোমরে গাছি দিয়ে বাঁধা হলো। একটি চাকর এক হাত জলে নেমে তাকে ঠেলতে লাগলো, আর দুজন সর্দার সেই কাঁচি টানতে লাগলো। তারপরে নবীনমোহনকে ডাঙায় তোলা হলো। তার পরনে ছিল ঢাকাই ধুতি। তাকে দেখে অস্থির মনে হলো। তখনই স্থির হলো তারা পরদিন সকালেই কলকাতা ফিরে যাবেন। হলো তাই। তারা যেভাবে এসেছিলেন সেভাবেই স্টেশনে গেলেন। এ গল্প তোমাদের বলছি এ শিক্ষা দেবার জন্য যে কখনো মোটা হয়েও না। অবশ্যই কী করে যে মোটা রোগা করা যায় তা উনি জানেন না, স্বয়ং ধন্বন্তরীও জানেন না। তবে বেশি মোটা না হবার দু চারটি সোজা উপায় আছে, যথা অতিভোজন না করা ও হেলে ফিরে বেড়ানো। বন্ধুরা, এই ছিল প্রমথ চৌধুরীর একটি সুন্দর গল্প। গল্প পাঠ ভালো লাগলে চ্যানেলটির সঙ্গে থেকে সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।